যে অন্তর্বর্তীকালীন সরকারের এই ২০ মাসে এটার কোনো পরিবর্তন, কাঙ্ক্ষিত নতুন বন্দোবস্ত আসে নাই। বন্দোবস্ত আগেরটাই আছে। আমরা বলতেছি বন্দোবস্ত, এবং আমরা প্রত্যাশা করেছিলাম বন্দোবস্ত। জীবন যে দিয়েছে সঠিক বলেছে যে এটা একটা নতুন বন্দোবস্তের জন্য, নতুন রাজনৈতিক একটা ধারার জন্য। কিন্তু এইটা আমরা এই কাঙ্ক্ষিত অবস্থাটা অন্তর্বর্তীকালীন সরকারের পাইনি। আমরা জানি যে ব্যাংক লুট হয়েছে গত 17 বছরে, এবং ব্যাংকগুলো শূন্য হয়ে গেছে, দেউলিয়া হয়ে গেছে, টাকা পাচার হয়েছে। কিন্তু এই 18 মাসে ইসলাম ব্যাংক থেকে 10,000 কোটি টাকা নেই, এবং এইটা নিয়ে দুদক তদন্তে নামছে। এই টাকা কারা নিল? এখন এই সময়টা তো ছিল না, কি জানেন, রাজনৈতিক সরকার ছিল না। এই সময়টা তো কোনো রাজনৈতিক চাপ ছিল না। তাহলে এই সময়ে কারা এই টাকাটা লুটপাটটা করলো? এইটা যে কোনো পরিবর্তনের যে বললেন যে পরিবর্তন কি হয়েছে, এইটাতে স্বাভাবিকভাবে পরিবর্তনের কোনো নেই। আগে উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, জেলা পরিষদ, এগুলা আগে যে অবস্থায় ছিল এখন এই অবস্থা আছে। নতুন বন্দোবস্তের ব্যবস্থায় স্থানীয় সরকার প্রশাসন স্থানীয় সরকারের ডেভেলপমেন্ট করবে। শুধুমাত্র এমপিদেরকে একটা উপদেষ্টা হিসেবে রেখে, একটা সিগনেটরি রেখে, এবং তার কাছে সকল কিছু, যেটা ভাই বলছে, রেখে দিয়ে, এখন কি এই নতুন বন্দোবস্তে এত জীবনের পরিবর্তে যে নির্বাচন হলো, সেই নির্বাচনের পরে ওই ব্যবস্থার কোনো পরিবর্তন হয়েছে? এখন কি স্থানীয় সরকার ব্যবস্থা কোনো স্বাধীন স্থানীয় সরকার ব্যবস্থা হয়েছে যে উপজেলা পরিষদের মতো চলবে? বরং উপজেলা পরিষদে এমপিদের ওই চেয়ারম্যানের সাথে আরেকটা রুম দিয়ে উপজেলা পরিষদটাকে মানে স্থানীয় সরকারের এই যে অর্গানটা, এই অর্গানটাকে একদম কার্যহীন করে দিচ্ছে, স্থবির করে দেওয়া হচ্ছে। আগেও স্থবির ছিল। উপজেলা চেয়ারম্যান যে স্বাধীনভাবে কাজ করতো একসময়, সেই স্বাধীনভাবে কাজ করার কোনো ক্ষমতা আগেও ছিল না, এখন এটাকে আরও বেশি নষ্ট করে দেওয়া হচ্ছে। আর সার্বিকভাবে যদি বিবেচনা করেন, অর্থনীতি বলেন, রাজনীতি বলেন, উন্নয়ন বলেন, সব জায়গাতে ওই দলীয় একটা প্রভাব ডাইরেক্ট ইনডাইরেক্ট রয়ে গেছে। কার্যত হলো আগের বন্দোবস্তই রয়ে গেছে। নতুন বন্দোবস্ত বলতে যে জিনিসটা, এটা ওইভাবে দৃশ্যমান কিছু হয়েছে এটা আমি দেখি না। হয়তোবা আমরা আশা করতে পারি যে এই নির্বাচিত সরকার নতুন কিছু করবে, কিন্তু কার্যক্ষেত্রে আইনগতভাবে কোনো পরিবর্তন এখন পর্যন্ত দৃশ্যমান হয়নি আমার। জনাব ইলিয়াস খান, আপনি কি বলবেন যে কার্যক্ষেত্রে কিংবা দৃশ্যমান কোনো পরিবর্তন কিংবা আগের ধারাবাহিকতায় সব কিছুতেই চলছে? বিএনপির যে 2 মাসের সরকারের যে মূল্যায়ন, আপনার কাছে ত্রুটিগুলো আসলে কি কি ধরা পড়ছে? বিএনপি 2 মাসে একটি সবচেয়ে বড় দিক হচ্ছে এটি গণতান্ত্রিক সরকার এখন ক্ষমতায়, এবং এই সরকার ক্ষমতায় আসার পর অটোমেটিক কিছু মেসেজ যায় সোসাইটিতে। যখন আপনার প্রকৃত প্রতিনিধি পার্লামেন্টে থাকবেন, তখন কিন্তু আপনি কিন্তু বিশেষ সুবিধা পাবেন। দেখুন, এই সরকার কিন্তু অলরেডি কিছু ভালো কাজও করেছে। যেমন ধরুন, আমাদের ভোটের কালি শুকানোর আগেই তারা কিন্তু নির্বাচনী প্রতিশ্রুতি পালন করতে শুরু করেছে। এরকম কিন্তু বাংলাদেশে কোনোদিন ছিল না। আমরা কিন্তু সবসময় শুনি যে নির্বাচনের আগে রাজনৈতিক নেতৃবৃন্দ অনেক প্রতিশ্রুতি দেন, কিন্তু নির্বাচন গেলে ভুলে যান। সেই সংস্কৃতি কিন্তু বাংলাদেশে আছে। বাট এবার আপনি দেখুন যে সে 17 দিনের মাথায় ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে, কৃষক কার্ড দেওয়া হচ্ছে, কৃষি কার্ড, খাল খনন শুরু হয়েছে, অনেক কিছু হচ্ছে। তো আমরা এত তাড়াতাড়ি কমেন্ট করার কিন্তু সময় আসেনি। যেমন এখন গণমাধ্যমের উপর কোনো ধরনের চাপ নেই, গণমাধ্যম যা ইচ্ছে তাই বলতে পারছে, লিখতে পারছে, এটি কিন্তু ছিল না আগে। বাট বিগত সরকার, অন্তর্বর্তী সরকারের আমলে কিছু বিষয় নিয়ে আমাদের খেদও আছে। আপনি দেখুন যে বাংলাদেশে মব সংস্কৃতি, যেটি আপনাকে পছন্দ হলো না, আপনি ট্যাগ দিয়ে আপনাকে আমি অশ্লীল ভাষায় গালাগালি করলাম। মব সংস্কৃতি কি এখন নেই, একেবারেই শূন্যের কোঠায় নেমেছে? জনাব শূন্যের কোঠায় নামেনি, বাট ওই আমলে বিস্তার লাভ করেছে। তার কিছু ধারাবাহিকতা হয়তো এখনও আছে, বাট এটি আমি আশা করতে চাই থাকবে না। আপনি দেখুন যে এই যে একটা অসহিষ্ণু সমাজ, একটা গোষ্ঠী তৈরি হয়েছে। আপনি মাজার সংস্কৃতি বিশ্বাস করেন, আপনি মাজার পুড়িয়ে দিলেন, মাজার থেকে লাশ বের করে সেই লাশ পুড়িয়ে দিলেন। এই বাংলাদেশ তো এই 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 কালচার অভ্যস্ত না। আপনি একজন সংখ্যালঘুকে মেরে গাছের সঙ্গে টানিয়ে রাখলেন, টানিয়ে রেখে তারপর পুড়িয়ে দিলেন। এই সংস্কৃতি তো বাংলাদেশে কোনো কালে ছিল না। তারপর যে অনেক আমাদের তরুণ বন্ধুরা যারা এই আন্দোলনে সক্রিয় ছিল, এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে, তারা যেসব শ্রাব্য অশ্রাব্য ভাষায় স্লোগান দেয় এবং সিনিয়র নেতা নেত্রীদের সম্পর্কে মন্তব্য করেন, এই রাজনৈতিক সংস্কৃতি নানা সীমাবদ্ধতা সত্ত্বেও
আমরা কিন্তু কোনোদিন বাংলাদেশে দেখি নেই। সুতরাং আমরা আশাহত হতে চাই না আমাদের তরুণদের প্রতি, কারণ আমরা ৭১-এর মহান মুক্তিযুদ্ধে আমাদের অনেক প্রত্যাশা ছিল। ধরুন আমাদের প্রত্যাশা ছিল গণতন্ত্র, একটি ভালো গণতন্ত্র বাংলাদেশে হবে, সেই গণতন্ত্রকে হত্যা করা হলো। আমি গণমাধ্যমের কর্মী, গণমাধ্যমের স্বাধীনতা চেয়েছিলাম, কিন্তু গণমাধ্যম বন্ধ করে দেওয়া হলো আওয়ামী লীগের আমার নিঃস্ব ব্রাহ্মণের 75-এ। তারপর 90 আন্দোলনে আমরা একদম তখন তরুণ বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমরা সে আন্দোলনে ছিলাম। অনেক প্রত্যাশা ছিল আমাদের কাছে যে এখন সব কিছু ভালো চলবে বাংলাদেশে, কিন্তু 90-এর পরে আমাদের আশা কিন্তু পূরণ হয়নি। এবারেও আমাদের তরুণ বন্ধুরা আন্দোলন করেছে, সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলও ছিল, এবং এই প্লটটি তৈরি করেছে রাজনৈতিক দল, কারণ 16 বছর ধরে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে তারা কিন্তু এই আন্দোলনের প্লটটি তৈরি করেছে। শেষ আমাদের ছাত্র বন্ধুরা তাদের সাথে সাধারণ জনগণে মিলে স্বৈরাচারের পতন ঘটিয়েছে। তো এবার আমরা আশাহত হতে চাই না, যদি আশাহতের অনেক ঘটনা ঘটেছে। শেখ হাসিনার পিয়ন 16 বছরে কামিয়েছে 400 কোটি টাকা, আর আমরা শুনেছি যে সচিবালয়ে একজন মন্ত্রী একজন উপদেষ্টা এফপিএস, তিনি অল্প দিনে কয়েকশো কোটি টাকা কামাই করেছেন, এবং এর নিয়ে তদন্ত হচ্ছে। সেই টাকা কোথায় আছে, সেই টাকা রাষ্ট্র কি করেছে, ফেরত আনতে পেরেছে কিনা, এই বসুন্ধরা না গুলশানে বোধহয় চাঁদা একবার এসে নিয়েছে এক ব্যক্তিকে ধরে, তার বাসায় আবার চাঁদা আনছে, বাকি টাকা আনতে গেছে। এটা তো তরুণদের কাছ থেকে আমরা প্রত্যাশা করতে চাই না। দুই একটি ঘটনা আলোয় এসছে, এটি কত হাজার হাজার ঘটনা ঘটেছে আমরা জানি না। সুতরাং এবার আমরা কিন্তু হতাশ হতে চাই না। বাট এই তরুণদের একটি বড় অংশ কিন্তু তারা দেশকে ভালোবাসে, দেশটি ভালোভাবে চলুক। এই দুর্নীতি যে শিরায় উপশিরায় ছড়িয়ে পড়েছে সেটি বন্ধ হোক, তারা চায়। তা আমি আশা করতে চাই, যে কথা আপনি শুরু করেছেন, রাজনৈতিক নেতৃবৃন্দ নানা সীমাবদ্ধতা আছে, কিন্তু এই দেশে যত অর্জন রাজনৈতিক নেতৃবৃন্দ কিন্তু অবদান আছে, সেটি কিন্তু অস্বীকার করার উপায় নেই, সুযোগ নেই। তো আমরা আশা করতে চাই রাজনীতিবিদরা এবার 54 বছর আমরা আত্মরক্ষার জন্য বলি যে শিশু গণতন্ত্র, 54 বছর শিশু গণতন্ত্র না, কিন্তু আমরা কিন্তু আগাই না, আমরা পিছিয়েছি। প্রতিবার নির্বাচন আপনি দেখুন, এই প্রতিবার নির্বাচনের আগে আপনার মনে সন্দেহ থাকবে, সংশয় থাকবে যে এবার আদৌ কি নির্বাচন হবে, বা হলে মারামারি হবে, বা আমি কি কাঙ্ক্ষিত ফলটি পাবো কিনা, আপনি দেখুন ভোটটা দিতে পারবো। আপনি দেখুন এই নির্বাচনের আগে অনেক প্রশ্ন, প্রতিদিন মনে হয় 10 জনের কাছ থেকে এই প্রশ্ন আমরা শুনতাম যে নির্বাচন কি আদৌ হবে। বাংলাদেশের নির্বাচনের আগে 3টা শব্দ, ইংরেজি 3টা শব্দ সবচেয়ে বেশি প্রচলিত হয়, ফ্রি, ফেয়ার, ক্রেডিবল। হ্যাঁ, এই 3টি শব্দের আসলে যে বাস্তবতা, সেটা আমরা আমি নিরপেক্ষতা কিংবা ভোটারের জায়গা থেকে কি আমরা পাই? আমরা চাই যে এই যে সন্দেহ সংশয়, এটি যেন আগামী নির্বাচন থেকে আর না হয়। যেমন এবারে নির্বাচনটি নিয়ে সন্দেহ সংশয় ছিল, বাট আমরা কিন্তু উতরিয়ে গেছি। বাংলাদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে, এবং গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার ক্ষমতায় এসছে, এবং আপনি জানেন যে তত্ত্বাবধায়ক সরকার, আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের আগমন হবে। আমরা আশা করতে চাই যে বাংলাদেশের নির্বাচনের আগে যেন মনে সংশয় সন্দেহ এগুলো যেন না থাকে। আপনি দেখুন নানা সীমাবদ্ধতা রয়েছে, জাতপাত রয়েছে, বিভিন্ন জাতিগোষ্ঠী রয়েছে আমাদের পার্শ্ববর্তী দেশে ভারতে, কিন্তু সে নির্বাচন নিয়ে কিন্তু খুব বেশি প্রশ্ন হয় না যে নির্বাচন আদৌ ঠিক হয়েছে। কিন্তু মমতা ব্যানার্জি হেরে যাচ্ছে, এর আগে নির্বাচনের কথা বলি, তার দল ক্ষমতায় আসছে, বাট তিনি হেরে যাচ্ছেন। কিন্তু আজকে কিন্তু মমতা ব্যানার্জি স্পষ্ট একটি ভিডিও বার্তায় অভিযোগ করেছেন যে কেন্দ্রীয় নির্বাচন সংস্থার থেকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর, এটা কিন্তু আজকে কমিশনের প্রতি আমরা এই ধরনের বড় অভিযোগ বোধহয় এই প্রথম এসছে আমার ধারণা। বাট এখানে নির্বাচন নিয়ে খুব বেশি প্রশ্ন কিন্তু হয় না, বাট আমাদের এখানে সিস্টেমটা কিন্তু দাঁড় করতে পারিনি। সুতরাং আশা করতে চাই রাজনীতিবিদদের বোধোদয় হবে এবার, যাতে একটি সুষ্ঠু ভালো সুন্দর নির্বাচন আগামীতে আমরা পাই, এবং দেশটি যাতে, তিনি একটু আগে বলেছেন যে এবার যে সরকারি দলের যে স্লোগান সবার আগে বাংলাদেশ, এটি ভাবতে হবে। আমার কাশি হলেই আমি আমার হাসপাতালটা ঠিক না করে আমি ব্যাংকক চলে যাব, সিঙ্গাপুর চলে যাব, আমি লন্ডন চলে যাব, এটি যেন না হয়। আমার ছেলেরা বিদেশে পড়বে, আর মধ্যবিত্ত ছেলেরা নিম্নবিত্ত ছেলেরা বাংলাদেশের জীবন দিবে, ঠিকমতো লেখাপড়া করতে পারবে না, এটি যেন না হয়। সবার জন্য সমান সুযোগ যাতে এই রাষ্ট্রে হয়, আমি সেই প্রত্যাশা করি।